নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। একটা বিগ ব্রেকিং আপনাদের দিতে যাচ্ছি। এ রাজ্যে বিরোধী দল বলে আর কিছু থাকছে না, এমনিতেই কিছু নেই। ছন্ন ছাড়া অবস্থা বিরোধীদের। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, 10-12 জন, আদৌ কি তারা আছেন ওই দলে জানি না, শুধুমাত্র কুণাল ঘোষ, তারপর আরেকজন বয়স্ক ভদ্রলোক শোভনবাবু, আর বেশি কাউকে দেখা যাচ্ছে না, মানে ভিজিবল নন তারা। আর অন্যদিকে ঋতব্রত তৃণমূল, এবার ঋতব্রত তৃণমূলটাও ভেঙে যাচ্ছে, কালীঘাট তৃণমূলটাও ভেঙে যাচ্ছে। একটা নতুন রাজনৈতিক দল, অবশ্য এরা নতুন রাজনৈতিক দল নয়, বাংলায় এদের আপনারা অল্প কয়েকদিন ধরে দেখছেন, হয়তো অনেকের নামও জানেন না। আরপিআই, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, যেভাবে 20 জন সাংসদ এনসিপিআই এ যুক্ত হয়ে গেছিলেন, এনসিপিআই খায় না মাথায় দেয়, কাকলি ঘোষ দস্তিদাররা সেই দলে যোগদান না করলে আপনারা জানতেনও না। কিন্তু এই দলটাকে আমি দীর্ঘদিন ধরে জানি। মৃত্যুঞ্জয় বিশ্বাস, তার সঙ্গে আমার বহু দিনের যোগাযোগ ছিল। এখন মৃত্যুঞ্জয় বাবু সভাপতি নন, রাজু ঘোষ, তার সঙ্গেও আমার অনেক দিনের যোগসূত্র, যোগাযোগ, কথাবার্তা আগেও হতো। তো এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া একটি পুরনো রাজনৈতিক দল, কিন্তু বাংলায় তেমন করে দাগ কাটতে পারেনি। সেই রাজনৈতিক দল, রামদাস আটাওয়ালে হচ্ছেন যার প্রধান, তিনি কেন্দ্রে মন্ত্রীও রয়েছেন, মহারাষ্ট্রের রাজনীতিবিদ। এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায় এবার 36 জন অলরেডি যোগদান করার পথে, 36 জন বিধায়ক। শুধু তাই নয়, 5 জন সাংসদেরও যোগদান করার কথা চলছে। এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে শর্ত দেওয়া হয়েছে, 46 জন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে যোগদান করিয়ে দেওয়া হবে খুব দ্রুত। 36 জন কনফার্ম, সেটা হয়ে গেলেও হয়ে যাবে, এমন অসুবিধার কিছু নেই। অর্থাৎ 80 জন টোটাল জিতে এসেছিলেন মমতার তৃণমূল জোড়াফুল সিম্বলে, তারপর সবাই আলাদা হয়ে গেছেন। 64 জন ঋতব্রতর দিকে, বাদ বাকি 14 জন মতন বোধহয় মমতার দিকে আছেন, আর দোদুল্যমান অনেকে আছেন, আবার কখনো মমতার কোলে বসে পড়ছেন, কখনো এদিকে অনেকে এদিক ওদিক করছেন, কনফিউজিং বিষয়। আপনারা ধরে নিতে পারেন 64 জন ঋতব্রত, বাকি হচ্ছেন মমতার কিছু দোদুল্যমান। তো 80 জনের মধ্যে, টোটাল 80 জনের মধ্যে ভাবতে পারেন 36 জন পালিয়ে যাচ্ছে। এবং এরা সরাসরি এনডিএতে যোগ দিচ্ছে, বিজেপি শিবিরে যোগ দিচ্ছে। অর্থাৎ 36 আর 4টে হলেই 40, মানে প্রায় 50%। 2 মাসের মধ্যে 50% অলরেডি বিজেপি শিবিরে নাম লেখানোর পথে। কেন বারবার বিজেপি শিবির বলছি? রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এনডিএর সদস্য। বিজেপির সঙ্গে কথাবার্তা না হয়ে বিষয়টি নিশ্চয়ই হয়নি, নিশ্চয়ই বিজেপির গ্রিন সিগন্যাল আছে বলেই এই বিষয়গুলো হচ্ছে। আসলে শুভেন্দু অধিকারী কি এই রাজ্যে তৃণমূল নামক নামটাই কি রাখতে চাইছেন না? তৃণমূলকে সাইনবোর্ড শুধু নয়, তৃণমূল নামক শব্দটাকেই কি মুছে ফেলতে চাইছেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন উঠছে। 5 জন সাংসদের মধ্যে মমতাপন্থীও আছেন, 36 জন বিধায়কের মধ্যে মমতাপন্থীও আছেন, ঋতব্রতপন্থী বেশি আছেন। ঋতব্রতকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঋতব্রত কোথায়? ঋতব্রতর কর্মসূচি কি? আসলে ঋতব্রতর 21শে জুলাইটা বিরাট বড় ব্লাডার হয়ে গেছে। 21শে জুলাই 64 জন বিধায়ক, তার সঙ্গে অনেক সাংসদদের সমর্থন ও মানসিক সমর্থন আছে তার সঙ্গে, এমন একটা 64 জন বিধায়ক মিলে 2-3 হাজার লোক জড়ো করতে পারেননি। ফাঁকা ফাঁকা পুরো একদম তার শিবির দেখা গেল, যার ফলে ঋতব্রতর হাওয়া কিন্তু বেরিয়ে গেছে। এরপরেই ঋতব্রতর বিধায়করা চিন্তা করেছেন, এই দলে আর থাকা যায় না, এই দলে আমরা থাকবো না। অবশ্য আগে থেকে বেশ কয়েকজন সাংসদ বিধায়ক এরা আরপিআই এর সঙ্গে যোগাযোগ করছিলেন। এবার আরপিআই দলটাকেই কেন বেছে নেওয়া হলো? আরপিআই হচ্ছে, সরাসরি বলে দিই, এনডিএ শিবিরের একটি দল, বাংলায় অ্যাক্টিভ রয়েছে, তাদের রাজনৈতিক স্বীকৃতি রয়েছে এবং তারা এনডিএর শরিক, বিজেপি শিবিরের শরিক। এই মুহূর্তে সরাসরি ভারতীয় জনতা পার্টিতে কাউকে নেওয়ার কথা বার্তা চিন্তা করছে না হাইকমান্ড। সরাসরি যদি বিধায়কদের নিয়ে নেওয়া হয় বিজেপিতে, তাহলে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া হবে, অলরেডি প্রতিক্রিয়া হচ্ছে। আপনারা জানেন এনসিপিআই এনডিএ জোটেই নেওয়া হয়েছে, তাতেই কিন্তু ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমানসে। বিজেপির কর্মীরাই এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন যে হচ্ছেটা কি, বিজেপি উচ্চ নেতৃত্ব চাইছেটা কি, সব চোরদের কি দলে নিয়ে নেওয়া হবে, যাদের বিরুদ্ধে লড়াই করলাম তাদের সঙ্গেই কি ঝান্ডা ধরতে হবে?
তাহলে এই লড়াইয়ের মানেটা কি? এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল, বিজেপি কর্মীরা তাদের নেতার কাছে প্রশ্ন করছেন, সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এই কথাবার্তা উঠছে, সংবাদ মাধ্যমে ওটা নিয়ে ডিবেট শো হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব বুঝেছে এটা সঠিক সময় নয় ভারতীয় জনতা পার্টিতে তাদের নেওয়ার। এমনিতেই তাদের ইচ্ছে ছিল কিনা সরাসরি বিজেপিতে নেওয়ার এটা কিন্তু পরিষ্কার নয়। তারা যদি বিজেপিতে নিতে চাইতেন নিয়েই নিতে পারতেন, 2-4 দিন চিলচিৎকার হতো, তারপরে বিষয়গুলো ডাইভার্ট হয়ে যেত। ভারতে এমনিতেই 2-4 দিন পর সবাই সবকিছু ভুলে যায়। আজকে অভয়ার আন্দোলনটাই কোথায় হারিয়ে গেল, ককরোচ জনতা পার্টির আন্দোলন শেষ হওয়ার পথে। তো এইগুলো নিয়ে দলীয় কোন্দল, দলীয় ক্ষোভ বিক্ষোভ এটা যথেষ্ট সহজ সরলভাবে ম্যানেজ করে নেওয়া যেত যে কোনো ইস্যুর মাধ্যমে, কিন্তু বিজেপি ওই পথে পাই বাড়ায়নি। নেবে কেন? কারা কি উদ্দেশ্যে কেন আসছেন? এত মানুষ আসছেন, তাদের মধ্যে কেউ যদি কোনো গন্ডগোল করে তাহলে বিজেপি ওই দায়টা কি নিজের ঘাড়ে নিতে যাবে? নিশ্চয়ই নেবে না। এই কারণেই তাদের একটি অন্য পার্টিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই পার্টিও শক্তিশালী হলো, সেই পার্টিও খুশি হবে, আমাদের এতগুলো সাংসদ হলো, আমাদের এতগুলো, যে পার্টিকে দুদিন এনডিএতে অনেকগুলো রাজনৈতিক দল আছে, ইউপিএতেও অনেকগুলি রাজনৈতিক দল আছে, সেগুলো আপনারা চেনেন জানেন? আমি যদি বলি হাম বলে একটা পার্টি আছে, কজন বলতে পারবেন? কয়েকজন নিশ্চয়ই পারবেন। এরকম বহু রাজনৈতিক দল আছে, আরপিআই আছে, বহু রাজনৈতিক দল আছে যেগুলো আপনারা নামও শোনেননি, জানেন না, যেগুলো নিয়ে চর্চাও হয় না। তো আরপিআই তারাও খুশি, আরপিআই খুশি, তাদের দল বড় হয়ে গেল, বিজেপি খুশি, এনডিএ শক্তিশালী হলো। এবার একটা প্রশ্ন কিন্তু উঠছে যে দেখুন, তাহলে কি সব চোরেরা পার পেয়ে যাবে? 36 জন এমএলএ যারা ঋতব্রত শিবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে যারা নিয়মিতভাবে যোগাযোগ রেখেছে, আজকেও 1-2 এমএলএ যারা আনঅফিসিয়ালি প্রেসের সামনে দেখা করতে চাননি মন্ত্রীর সাথে, তারা আজকে দেখা করবেন অন্য কোথাও। তো এমএলএদের মধ্যে একটা বড় গোষ্ঠী যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছে এবং তারা বলেছেন যে 24 তারিখের পরে, মানে আজকের পরে একটা মন্ত্রী মশাই ডেট নিয়ে মহারাষ্ট্রে মুম্বাইয়ে, যেখানে আমাদের মেন পার্টি অফিস রয়েছে, সেখানে মন্ত্রীর হাত থেকে তারা দলীয় পতাকা নেবে। এরকম একটা মোটামুটি ফাইনাল জায়গায় আমরা আছি। প্রথমে আমাদের সাথে 22 জন যোগ করেছিল, পরে যখন এখানে 2 জন এমএলএ আমাদের এই অফিসে এসেছিলেন, নিচে ঘরে কথা হয়েছিল, তো তারা বললো যে আমাদের 36 জন হলে আমরা এখানে যে আমরা প্রথমে 22 জনই ডিক্লেয়ার করছিলাম, পরে ওরা নিজেরাই বললো আমরা 36 জন একসাথে আসবো। যারা লিডিং করছে 2 জন এমএলএ টোটাল এই গ্রুপটাকে, তারাই সেই সংখ্যাটা নিজেরাই বানিয়েছে। हमारे साथ 2 विधायक बात करके गया है, मैं खुद प्रेजेंट था और मेरे साथ भी बात हुआ है, और उनका कहना है कि जो लाइजनिंग कर रहा है इस विषय पे, जो लोग हमारे साथ कोऑर्डिनेट कर रहा है, कि संख्या बहुत बड़े है, और उन लोगों के साथ बाकी एमएलएस के साथ भी फोन में बात हुआ है। राजू घोष जी का भी बात हुआ है और हमारे तरफ से भी बात हुआ है। तो इसमें 36 एमएलएस ऑलरेडी हमारे टच में है, और भी हमें 10 एमएलए का जरूरत है, तो फिर हम आगे बढ़ेंगे। आपके पास विषय क्लियर हो गया है? हाँ, 46 एमएलए का हमारे एमएलए महोदय का जरूरत है, तो 46 एमएलए के लिए हम वेट कर रहे हैं। माननीय मंत्री जी को भी पता है, तो हम बीजेपी को ही समर्थन करेंगे, ताकि नहीं हम हमारे एमएलए हमारे पास आ जाएंगे। हम ऐसा नहीं कि हम बीजेपी को ही समर्थन करेंगे, बीजेपी को ही लाभ मिलेगा। हम बीजेपी के नेतृत्व में एनडीए सरकार में माननीय मंत्री जी भी मोदी जी के मंत्रिमंडल में है, अभी 3rd टाइम मंत्री है, माननीय मंत्री है। तो हम 36 एमएलए के कांटेक्ट हमारे साथ है, हम 10 एमएलए के और भी आ सकते हैं, और एक मेंबर ऑफ पार्लियामेंट भी हमारे साथ बात किया खुद, और एक मेंबर ऑफ पार्लियामेंट भी हमारे साथ संपर्क में, 2 मेंबर ऑफ पार्लियामेंट, और इसके पीछे और 3 हो गया 5 मेंबर ऑफ पार्लियामेंट। हाँ, 5 जन सांसद है, 5 मेंबर ऑफ पार्लियामेंट, और 36 एमएलए ऑलरेडी टच में है। हम चाहते हैं कि 46 एमएलए हमारे साथ आए तो ठीक रहेगा। 36 तो हम ला सकते हैं, अभी ला सकते हैं, लेकिन हम चाहते हैं कि 46 एमएलए हमारे साथ आए। इसमें थोड़ा सा इक्वेशन वाला मुद्दा है, आपको बाद में समझाएंगे। इसे तो ये एमपी क्या लोकसभा के या ये लोकसभा के भी है, राज्यसभा के भी। टोटल 5 जो है ये राज्यसभा की, लोकसभा की भी है, राज्यसभा की है। ये दोनों सदन का मिला हुआ है, 5 जन है, समझ लीजिए। कालीघाट का भी है, एमएलए कालीघाट तृणमूल का भी है, नहीं नाम नहीं बता रहे, कालीघाट तृणमूल का भी है, और ऋतव्रत तृणमूल का भी है। मतलब जो आपने जो बोल रहे हैं तृणमूल के जो डिवीजन आपने किया ना, 2 डिवीजन, कालीघाट और ऋतव्रत,
ये दोनों साइड से ही कांटेक्ट में है। करप्शन का विषय नहीं है, अभी वो हमको उसके बारे में मालूम नहीं है, लेकिन ऐसा है कि जो 64 एमएलए है उसमें से कुछ अपने हमारे लोकल के लोगों के टच में, ऐसा उन्होंने बताया है। उसमें जो 2/3 होते, अगर 2/3 आ सकते तो ये ऐसा निर्णय हम ले सकते हैं, और वो निर्णय अगर हम लेते हुए तो इन्होंने बताया उस तरह हम बीजेपी के साथ ही रहेंगे। इन्होंने बताया है कि लोकल लेवल का विषय है, लेकिन इन्होंने बताया तो उसके मुताबिक अगर 2/3 लोग हमारे साथ आते हैं विधानसभा की या लोकसभा की, अभी ममता दीदी के पास अभी 8 MP लोकसभा की है, उसमें से 2/3 अगर हम हमारे पास आते, 5 MP अगर आते हैं तो फिर उनकी मेंबरशिप जाएगी नहीं। तो भी मालूम नहीं, इनका लोकल इन्होंने बताया कुछ लोग संपर्क में है, तो अगर ऐसा होता है आरपीआई में आते हैं, आरपीआई वो बढ़ती है। जिस तरह 20 MP गए त्रिपुरा के पार्टी में, उसके बजाय वो रिपब्लिकन पार्टी में आते तो बहुत अच्छा होता था, लेकिन वो पहले ही मतलब उनका त्रिपुरा की पार्टी का वो रजिस्ट्रेशन है, वो उधर বিজেপি তো সবসময় বলতো তৃণমূল মানেই চোর। এবার দেখুন রাজনৈতিক বাধ্যবাধকতা, দল বড় করা আর ভোটের মঞ্চে কাউকে চোর বলে তকমা দেওয়া, আরে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। বিজেপি কর্মীদের এটা বুঝতে হবে। রাজনীতি করতে গেলে অনেক কায়দা কানুন করতে হয়, তো সেইগুলো উচ্চ নেতৃত্ব ভালো বোঝে, এবং বিজেপি নেতৃত্বরা তাদের যারা নিচুতলার কর্মী আছেন, নেতা কর্মী আছেন, তাদের আশঙ্কা তো অমূলক নয়। সরাসরি বিজেপিতে এলে এরা তো মাথার উপরে ছড়ি ঘোরাতোই। তাই এমন একটা পলিসি বের করা হলো যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ফলে সেই ধরনের পলিসি নেওয়া হয়েছে। আরপিআই, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, তাতে 36 জন অলরেডি জয়েন করবেন, 1 মাসের মধ্যে জয়েন করতে চলেছেন, এবং প্রত্যেককে আরপিআই দেখে নিতে চাইছে ইন্ডিভিজুয়ালি। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ হয়েছে, রামদাস আঠওয়ালেও প্রত্যেকের সঙ্গে কথা বলবেন। এবং আরেকটা বিগ ব্রেকিং আপনাদেরকে দিচ্ছি, খুব দ্রুত এই মাসের মধ্যেই মহারাষ্ট্রে রামবিলাস আঠাওয়ালের বাড়িতে কিংবা মহারাষ্ট্রে তার অফিসে কোনো একটি জায়গায় এই যে গোষ্ঠী, এরা কিন্তু যাবে রামদাস আঠাওয়ালের সঙ্গে দেখা করতে চলেছে। দেখা করার পর তাদের দলের অন্তর্ভুক্তির বিষয় একেবারে সমস্তরা হয়ে যাবে। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে কেন এই 36 জন, 46, এই যে বিভিন্ন নাম্বার বলা হচ্ছে কেন? সাংসদদের ক্ষেত্রে 5 জন গেলে সমস্যা হতে পারে। মমতা তৃণমূল বা ঋত তৃণমূল তাদের সাসপেন্ড করে দিতে পারে, তাদের চলে যেতে পারে, তাদের যে পদ রয়েছে অর্থাৎ সাংসদীয় যে পদটা রয়েছে সেটা চলে যেতে পারে। কিন্তু 46 জন যদি আসে, ঋত তৃণমূলের হচ্ছে 64 জন, 46 যদি আসে তাহলে 50%-এর বেশি। কারণ তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে 80 জন জিতে এসেছিল। সিম্বলের উপরে যদি অধিকার ঋতব্রত হয় তাহলে 80 জনের 80 জনই হিসেব মতো ঋতব্রত হয় খাতায় কলমে, তৃণমূল কংগ্রেসের খাতায় কলমে। তাহলে 54 জন যদি বেরিয়ে আসে, মোর দেন 50, 2/3-এর অনেক বেশি, 36 হলেও 2/3-এর বেশি হয়ে যাচ্ছে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা চাইছেন 2/3-এর বেশি, সব থেকে ভালো হয় যদি 50%-এর বেশি লোককে নিয়ে নেওয়া যায়, তাহলে বিরোধী দল বলেই কিছু থাকবে না। আর বিরোধী দল বিষয়টাকেই একেবারে শেষ করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, অন্তত আমার মনে হচ্ছে। কারণ তাদের গ্রিন সিগন্যাল ছাড়া আরপিআই এত বড় বিপ্লব ঘটিয়ে দেবে, আরপিআইতেই তারা কেন গেল, তৃণমূল ছেড়েই বা কেন তারা যাচ্ছে, এই অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর খুব সহজ। তারা এনডিএতে যোগ দিতে চাইছে, বিজেপির কাছাকাছি আসতে চাইছে। এবার জনগণের প্রশ্ন এটা তো থাকবেই যে বিজেপিতে এলেই কি 7 খুন মাফ হয়ে যাবে, বিজেপিতে এলেই কি তাদের বিরুদ্ধে তদন্ত হবে না? দেখুন, বেশিরভাগ বিধায়কের বিরুদ্ধে তেমন কোনো বড় তদন্ত এই মুহূর্তে চলছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন কেস খামারি চলছে, বাকিদের বিরুদ্ধে তেমন কিছু নেই। কয়েকজন অবশ্যই তৃণমূল কংগ্রেসে আছে যারা অনেক বড় বড় তীর মেরেছেন, যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ আছে, কিন্তু বেশিরভাগের বিরুদ্ধে যা অভিযোগ আছে যে কোনো বিজেপি নেতা নেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং রাজনীতিতে এই অভিযোগ থাকে এমনটাই নেতারা মনে করেন। এবার সাধারণ মানুষ যেটা মনে করেন, রাজনৈতিক নেতারাও সেটা মনে করবেন, এর কোনো মাথার দিব্যি নেই। এই কথা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। নেতারা অন্যভাবে বিষয়গুলোকে ভাবেন, রাজনীতির চোখে সবকিছু দেখেন। অনেকেই ভাবছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ককরোচরা সরিয়ে দেবে ক্ষমতা থেকে, তার বাসভবন দখল করে নেবে,
সংসদ ভবন দখল করে নেবে, বিরাট তীর মেরে নেবে। কিচ্ছুটি হয়েছে? আরে ওনার নাম, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী, গুজরাটের ব্যক্তি, ব্যবসাটা ভালোই বোঝেন, রাজনীতিটাও একটা কৌশল। সেই কৌশলে আজকে দেখুন ফলের জুস খেয়ে নিয়েছেন সোনাম ওয়াংচুক। একটা ভিডিও জারি হয়েছে, তদন্তের আশ্বাস, সোনাম ওয়াংচুক ফলের রস খেয়ে নিয়েছেন। পর্দার আড়ালে কি হয়েছে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, একটু সময় লাগবে। তো পর্দার আড়ালে যেটা হয় বন্ধু, সেটাকেই বলে হচ্ছে রাজনীতি। আর বাকি আপনারা যেটা সামনে দেখেন ওটা আপনাদের দেখানো হয়, সেটা আসল রাজনীতি নয়, সেটা প্রোপাগান্ডা। দুটোর মধ্যে পার্থক্য আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। যাই হোক, এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ আমি ছিলাম পঙ্কজ বিশ্বাস আপনাদের সঙ্গে। আমাদের এই চ্যানেলে আপনারা মেম্বার হতে পারেন, জয়েন বাটন ক্লিক করুন তার জন্য। এবং অনেকেই অভিযোগ করছেন যে নোটিফিকেশান আসছে না। এটা দেখুন, আমার কিছু করার নেই। ইউটিউব যদি নোটিফিকেশান না পাঠায় তাহলে তো আমার কিছু করণীয় নেই। আপনারা যেটা করতে পারেন, আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন। মোটামুটি সন্ধ্যাবেলার পর আমাদের ভিডিও আসে, সারাদিনের কাজকর্মের শেষে রিসার্চ ফিচার্স অনেক কিছু করতে হয়। আমাদের 3টি চ্যানেল আছে, 3টি চ্যানেলে আমরা ভিডিও নিয়মিত এখন প্রকাশ করছি। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে পলিটিক্যাল ডোজ, এবং আরেকটি চ্যানেল রয়েছে হিন্দিতে, পলিটিক্যাল ডেইলি হিন্দি। সবকটা সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাপোর্ট করতে চাইলে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার সকলকে।